পৃষ্ঠা ১৩৯ কন্টিনিউড। প্রশ্ন ৮, অসহযোগ পর্বে কৃষক ও উপজাতি বিদ্রোহগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর: সূচনা। অসহযোগ আন্দোলনে কৃষক সমাজ ও উপজাতি গোষ্ঠীর অবদান ছিল অপরিসীম। ব্যাপক উৎসাহ ও আশা নিয়ে তারা এই আন্দোলনে যোগ দিয়েছিল। অসহযোগ পর্বে কৃষক ও উপজাতি বিদ্রোহ। এক, আন্দোলনের নানা দিক। এক, কৃষক ও উপজাতি নেতা বাবা রামচন্দ্র, বাবা জানকী দাস, রাম অবতার, স্বামী বিদ্যানন্দ প্রমুখ কৃষক নেতা অত্যন্ত কৃতিত্বের সঙ্গে কৃষক আন্দোলনকে অসহযোগ আন্দোলনের মূল ধারার সঙ্গে মিলিয়ে দিতে পেরেছিলেন। মেদিনীপুরে বীরেন্দ্রনাথ শাসমলের নেতৃত্বে চৌকিদারি করের বিরুদ্ধে প্রতিবাদ ওঠে। দুই, আন্দোলনের বিস্তার। বিহারের ছোটনাগপুরে, অন্ধ্রপ্রদেশেও ডাম পাহাড়ি এলাকায়, যুক্তপ্রদেশে বর্তমান উত্তরপ্রদেশের হরদই, বারাবাঁকি, সীতাপুর, বারাইচ, কেরালার মালাবার উপকূল অঞ্চল, গুজরাটের বারদৌলি, পাঞ্জাবের জলন্ধর, পৃষ্ঠা ১৪০, অমৃতসর, হোসিয়ারপুর, বাংলার অবিভক্ত রাজশাহী, রংপুর, পাবনা, দিনাজপুর, বীরভূম, মেদিনীপুরের কাঁথি ও তমলুকের কৃষক ও উপজাতি গোষ্ঠী স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন গড়ে তোলে। তিন, বিভিন্ন দাবি দাওয়া। বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠা কৃষক ও উপজাতি বিদ্রোহগুলির আলাদা আলাদা দাবি ছিল। মালাবারের মোপালা কৃষকেরা প্রজাস্বত্ব আইনের বিরুদ্ধে ও জমিদারদের শোষণের হাত থেকে মুক্তির লক্ষ্যে আন্দোলন গড়ে তোলে। জমিদার, বেনিয়া, খ্রিস্টান মিশনারি ও ব্রিটিশের অত্যাচারের বিরুদ্ধে এবং চৌকিদারি নিয়ে বিহারের তানা ভগত আন্দোলন শুরু হয়। অতিরিক্ত খাজনা না দেওয়া এবং জমিতে বেগার কাটানোর প্রতিবাদে যুক্তপ্রদেশের কয়েকটি অঞ্চলে একা বা একতা বিদ্রোহ শুরু হয়। মহাজনের শোষণ, জমিদারের অত্যাচার এসবের পাশাপাশি সরকার আদিবাসী রম্পাদের অরণ্যের অধিকার হস্তক্ষেপ করলে তারা বিদ্রোহ শুরু করে। দুই, আন্দোলনের নানা রূপ। এক, তানা ভগত আন্দোলন ১৯১৪ থেকে ১৯২০ খ্রিস্টাব্দ। বিহারের ছোটনাগপুরে ওঁরাও, মুন্ডা, ভূঁইহার, তানা ভগত প্রভৃতি আদিবাসী সম্প্রদায় জোটবদ্ধ হয়ে তানা ভগত আন্দোলন গড়ে তোলে। শিবু ও মায়ার নেতৃত্বে বিদ্রোহীরা স্বায়ত্ত শাসনের দাবি তোলে। তুরিয়া ভগত ও জিতুর নেতৃত্বে আন্দোলনকারীরা চৌকিদারি কর ও জমিদারকে খাজনা না দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা একসঙ্গে জমিদার, বেনিয়া, খ্রিস্টান মিশনারি, ব্রিটিশদের অত্যাচার ও অপশাসনের বিরোধিতা করেছিল। বিদ্রোহী তানা ভগতরা মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ এবং অহিংসা আদর্শে বিশ্বাসী ছিল। তানা ভগত আন্দোলন অসহযোগ আন্দোলনের সাথে মিশে যায়। পরবর্তী সময়ে সাইমন কমিশন বিরোধী আন্দোলন শুরু হলে তানা ভগতরা তাতে কালো পতাকা নিয়ে যোগ দেন ও বিক্ষোভ দেখান। দুই, এক বা একতা বিদ্রোহ ১৯২১ খ্রিস্টাব্দ। যুক্তপ্রদেশের হরদই, বারাবাঁকি, সীতাপুর, বারাইচ প্রভৃতি অঞ্চল জুড়ে কোট একা আনকোট বা কোট একতা আনকোট বিদ্রোহ শুরু করে। অনুন্নত সম্প্রদায়ভুক্ত মাদারি পার্সির নেতৃত্বে কৃষকরা একজোট হয় এবং দাবি জানায়: এ, নির্ধারিত খাজনার অতিরিক্ত কিছু তারা দেবে না। বি, জমি থেকে উচ্ছেদ করা হলেও তারা জমি ছাড়বে না। সি, রসিদ ছাড়া কোনো মতেই তারা খাজনা দেবে না। ডি, শস্যের বদলে তারা নগদ টাকায় খাজনা দেবে। ই, জমিদারের জমিতে তারা আর বেগার খাটবে না। এফ, পঞ্চায়েতের মাধ্যমেই গ্রামের যাবতীয় বিরোধের মীমাংসা করতে হবে। শেষ পর্যন্ত একা আন্দোলন হিংসাত্মক রূপ নেয়। জমিদার ও তালুকদারদের বাসস্থান ও খামারগুলির ওপর তারা আক্রমণ চালায়। কুমায়ুন এলাকার কয়েক হাজার মাইল সংরক্ষিত অরণ্যে তারা আগুন লাগিয়ে দেয়।
3. মোপালা বিদ্রোহ। মালাবারের মোপালা বিদ্রোহ ছিল কৃষক বিদ্রোহের এক জঙ্গি রূপ। 1921 খ্রিস্টাব্দে সংগঠিত এই বিদ্রোহে কৃষকদের মূল দাবি ছিল সুনিশ্চিত প্রজাস্বত্ব আইন ও তার নবীকরণ এবং জমিদারদের শোষণ থেকে মুক্তি। কংগ্রেস এই দাবিগুলিতে সমর্থন জানায়। আন্দোলন চলাকালীন কংগ্রেসের শীর্ষ নেতাদের ব্রিটিশ গ্রেপ্তার করায় আন্দোলনকারীরা হিংসার আশ্রয় নেয়। তারা দোকান ও গ্রামের পর গ্রামে লুঠতরাজ চালায়। এর সঙ্গে সাম্প্রদায়িকতাও যুক্ত হয়। এ সময় মালাবারের জেলা ম্যাজিস্ট্রেট কনলির বাংলো আক্রমণ করে তাকে হত্যা করা হয়। ব্রিটিশ সরকার কঠোর হাতে কৃষক বিদ্রোহীদের দমন করে। বহু কৃষক প্রাণ হারায় ও তাদের জমিজমা বাজেয়াপ্ত করা হয়। 4. রম্পা বিদ্রোহ 1922 থেকে 1924 খ্রিস্টাব্দ। অন্ধ্রপ্রদেশের গুডেম পাহাড়ি এলাকার নেতা ছিলেন আলুরি সীতারাম রাজু। গান্ধীজির ভাবাদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি স্থানীয় পাহাড়ি বাসিন্দাদের মধ্যে ব্রিটিশ বিরোধী প্রচার চালান। তিনি নিজে অধিবাসী না হলেও তার ডাকে সাড়া দিয়ে পাহাড়ি আদিবাসীরা জোটবদ্ধ হন। গান্ধী অনুরাগী হলেও তিনি বিশ্বাস করতেন বল প্রয়োগের মধ্যে দিয়েই ভারতে ব্রিটিশ শাসন মুক্ত করা সম্ভব। আদিবাসী রম্পাদের নিয়ে তিনি বিদ্রোহ ঘোষণা করেন। হাজার হাজার আদিবাসী কৃষক মিলিত হয়ে গণবিদ্রোহ শুরু করেন। প্রায় 2500 মাইল এলাকা জুড়ে রম্পা গণবিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ে। যদিও গেরিলা পদ্ধতিতে তাদের সশস্ত্র বিদ্রোহ ব্যর্থ হয়। রাজুকে ব্রিটিশ সরকার বন্দী করে এবং পরে তাকে ফাঁসি দেয়। 3. বৈশিষ্ট্য। 1. গ্রামীণ। কৃষক আন্দোলনগুলি অধিকাংশই গ্রামাঞ্চলে শুরু হয়েছিল, কারণ গ্রামাঞ্চলই ছিল কৃষক সংগ্রামের উৎসস্থল। 2. আঞ্চলিকতা। কৃষক আন্দোলনগুলি মূলত অঞ্চল বিশেষেই সীমাবদ্ধ ছিল। তাই দেখা যায় বিভিন্ন অঞ্চলের কৃষক আন্দোলনগুলির মধ্যে যোগাযোগের অভাবে বড় আকারের ঐক্য ও সংগতি গড়ে ওঠেনি। 3. নেতৃত্বের রকমফের। কৃষক নেতৃত্বের পাশাপাশি অনেক ক্ষেত্রে কিছু জমিদার বা সামন্ত প্রভুও কৃষক বিদ্রোহে অংশ নেন। এমনকি তাদের অনেকেই কৃষক বিদ্রোহের নেতৃত্বভার নিজেদের হাতে তুলে নেন। প্রশ্ন 9. অসহযোগ আন্দোলন প্রত্যাহারে গান্ধীজির যুক্তিগুলি কি কি ছিল? উত্তর। সূচনা। চৌরি চৌরা ঘটনা ঘটলে গান্ধীজির অনুমোদনে বারদৌলিতে আয়োজিত জাতীয় কংগ্রেসের কার্যকমিটির সভায় এক প্রস্তাব পাশ করিয়ে অসহযোগ আন্দোলন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। গান্ধীজি মনে করতেন তিনি আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করে কোনো ভুল করেননি। এ প্রসঙ্গে তিনি লেখেন, তখন যদি একে স্থাপিত না রাখা হতো তাহলে অহিংস আন্দোলন পরিচালনার পরিবর্তে আমরা মূলত হিংসাত্মক আন্দোলনেরই দায়িত্ব নিয়ে ফেলতাম। অসহযোগ আন্দোলন প্রত্যাহারে গান্ধীজির যুক্তি। 1. হিংসার অনুপ্রবেশ। চৌরি চৌরার ঘটনার পর গান্ধীজি স্পষ্টই বুঝতে পারেন যে অহিংস আন্দোলন ক্রমশ হিংসাত্মক রূপ ধারণ করছে। ইতিপূর্বেই বোম্বাই 1921 খ্রিস্টাব্দ 17 নভেম্বর ও মাদ্রাজে 1922 খ্রিস্টাব্দ 13 জানুয়ারি সামান্য হিংসাত্মক ঘটনা ঘটলেও চৌরি চৌরার পর তিনি আর স্থির থাকতে পারেননি। তিনি লেখেন, কোট, মাদ্রাজ আমাকে সতর্ক করে দেয়, কিন্তু আমি গুরুত্ব দিইনি। চৌরি চৌরা ঘটনার মাধ্যমে ঈশ্বর আমার কাছে স্পষ্ট নির্দেশ দেন। গান্ধীজি এই ভেবে আশঙ্কিত হয়ে ওঠেন যে দেশ জুড়ে হিংসার ঘটনা আরও বাড়তে থাকলে তাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। পৃষ্ঠা 141। 2. ব্রিটিশের সশস্ত্র আক্রমণের আশঙ্কা। এই অহিংস আন্দোলনে অংশগ্রহণকারীরা ছিল সম্পূর্ণরূপে নিরস্ত্র। গান্ধীজি আশঙ্কা করেন এদের ওপর সশস্ত্র ব্রিটিশের আক্রমণ ঘটলে আন্দোলন রক্তাক্ত হয়ে উঠবে, শান্তিপূর্ণ অহিংস সত্যাগ্রহীদের মনোবল ভেঙে যাবে,
ভবিষ্যতে তাদেরকে আর কখনো অহিংস গণ আন্দোলনে অংশগ্রহণের জন্য উৎসাহিত করা যাবে না। 3. কৃষক শ্রেণীর জমি বাজেয়াপ্তের আশঙ্কা। আন্দোলনে কৃষক শ্রেণী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ব্রিটিশ যদি কৃষক সম্প্রদায়ের জমি জমা বাজেয়াপ্ত করে নেয় তাহলে ভবিষ্যতে গণ আন্দোলন থেকে কৃষকরা মুখ ফিরিয়ে নেবে। এই আশঙ্কাও গান্ধীজির মনে জেগেছিল। ভারত জুড়ে কৃষকদের একটা বড় অংশ এই আন্দোলনে যোগ দিয়ে আন্দোলনকে গণ আন্দোলনের রূপ দিয়েছিল। 4. পড়াশোনার ধারাবাহিকতায় ব্যাঘাত। আন্দোলন চলাকালীন ছাত্রছাত্রীরা স্কুল কলেজ বয়কট করার দীর্ঘদিন স্কুল কলেজ বন্ধ থাকে। পড়াশোনার ধারাবাহিকতা দারুণভাবে ব্যাহত হয়। শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে বেহাল হয়ে পড়ে। অভিভাবকবৃন্দ ক্ষুব্ধ হন ও আন্দোলনের প্রতি শিক্ষিত সমাজ বীতশ্রদ্ধ হয়ে পড়ার আগে তাই গান্ধীজি আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। 5. ব্রিটিশ দমননীতির তীব্রতা। আন্দোলন ক্রমশ দীর্ঘমেয়াদী হয়ে উঠলেও সরকারি তরফে কোনো রকম আপোষ মীমাংসার আভাস মেলেনি। উল্টে আন্দোলনকারীদের ওপর ব্রিটিশের দমননীতি ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। এমতাবস্থায় আত্মসমর্পণ করা বা পিছু হটা সম্ভব ছিল না। কোট চৌরি চৌরার ঘটনা আনকোট আন্দোলন প্রত্যাহারের সুযোগ এনে দেয়। বাস্তবটা হলো ব্রিটিশ তার রাজস্বের অর্ধেকেরও বেশি অংশ সামরিক খাতে খরচ করত। তাই গান্ধীজি জানতেন সামরিক বলে ইংরেজরা অনেক বেশি বলিয়ান। 6. জীবিকা সমস্যা। মধ্যবিত্ত সম্প্রদায়ভুক্ত বিভিন্ন পেশার মানুষ দীর্ঘদিন ধরে এই আন্দোলনের সঙ্গে যুক্ত থাকায় অনেকেই জীবিকা হারায় বা পেশাগত ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়। এই আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্তের পশ্চাতে এদের জন্য ভাবনাও কাজ করেছিল। 7. দীর্ঘ প্রস্তুতির অভাব। সত্যাগ্রহ ও অহিংসার মাধ্যমে ব্রিটিশ সাম্রাজ্যবাদের সঙ্গে লড়াই করা যে অত্যন্ত কঠিন কাজ তা গান্ধীজি সহ শীর্ষ নেতৃবৃন্দ মানতেন। সাধারণ ভারতবাসীর পক্ষে সত্যাগ্রহ ও অহিংসার আদর্শ সম্পূর্ণরূপে অনুভব করা মোটেই কোনো সহজ কাজ ছিল না। এর জন্য দীর্ঘ প্রস্তুতি ও এক ধরনের ধর্মীয় নিষ্ঠার দরকার ছিল। তাই বোধহয় চিত্তরঞ্জন দাস চেয়েছিলেন সত্যাগ্রহ সম্পর্কে সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণের পরই জাতীয় সংগ্রাম শুরু হোক। কিন্তু দেশবাসী সত্যাগ্রহ ও অহিংস আদর্শকে রক্ষা করতে ব্যর্থ হলে গান্ধীজি আন্দোলন প্রত্যাহার করে নিতে বাধ্য হন। মন্তব্য: গান্ধীজি নিজের বিবেকের কাছে সবসময় সৎ ও ন্যায়নিষ্ঠ ছিলেন। গান্ধীজির কাছে আদর্শের স্থান ছিল সবার উপরে। আদর্শ ও লক্ষ্যের প্রতি স্থির থাকার দৃষ্টিকোণ থেকে বলা চলে গান্ধীজির আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত অযৌক্তিক ছিল না। প্রশ্ন 10 টিকা লেখো। গান্ধীজির ডান্ডি অভিযান। উত্তর: গান্ধীজির ডান্ডি অভিযান। 1. পরিচিতি। গান্ধীজি তাঁর অনুগামীদের সঙ্গে নিয়ে 12ই মার্চ 1930 খ্রিস্টাব্দে গুজরাটের সবরমতী আশ্রম থেকে ডান্ডি গ্রাম পর্যন্ত যে দীর্ঘ পদযাত্রা করেন ইতিহাসে তা ডান্ডি অভিযান নামে পরিচিত। গান্ধীজি ডান্ডিতে নিজের হাতে লবণ আইন ভঙ্গ করে আইন অমান্য আন্দোলনের সূচনা করেন। সুভাষচন্দ্র এই লবণ আইন ভঙ্গ প্রসঙ্গে কোট দ্য ইন্ডিয়ান স্ট্রাগল আনকোট গ্রন্থে বলেছেন, কোট আমার মতে এটা ছিল এক মহান আন্দোলনের মহান সূচনা আনকোট। 2. পরিকল্পনা। গান্ধীজি সবরমতী আশ্রমে থাকাকালীন আইন অমান্য আন্দোলনের সূচনা কিভাবে করবেন সে ব্যাপারে গভীর চিন্তায় ডুবেছিলেন। কবিগুরু সবরমতী আশ্রমে এলে তাঁকে গান্ধীজি বলেছিলেন, কোট আমি দিবারাত্রি এক মনে চিন্তা করছি কিন্তু বিরাজমান অন্ধকারের মধ্যে আমি কোনো আলো দেখছি না আনকোট। অবশেষে গান্ধীজি সিদ্ধান্ত নিলেন যে লবণ আইন ভঙ্গ করেই আইন অমান্য আন্দোলনের সূচনা করবেন। 3. এখানে একটি ছবি রয়েছে। গান্ধীজি ডান্ডির সমুদ্র তট থেকে লবণ সংগ্রহ করছেন। 3. ডান্ডি অভিযান। 1. সূচনা।
12 মার্চ 1930 খ্রিস্টাব্দে গান্ধীজির নেতৃত্বে ডান্ডি অভিযান শুরু হয়। 5 এপ্রিল ভোরে গান্ধীজি আরব সাগরের উপকূলবর্তী সুরাটের কাছে ডান্ডি গ্রামে এসে পৌঁছান। 2. যাত্রাপথ। গান্ধীজির নেতৃত্বে ডান্ডি অভিযান যাত্রা শুরু হয়েছিল গুজরাটের আমেদাবাদের কাছে অবস্থিত সবরমতী আশ্রম থেকে, আর এই যাত্রা শেষ হয়েছিল ডান্ডি গ্রামে। এই যাত্রাপথের দূরত্ব ছিল 240 মাইল, অর্থাৎ 385 কিলোমিটার। 3. অভিযানের বর্ণনা। গান্ধীজি পুরুষ ও মহিলা মিলিয়ে 79, মতান্তরে 78 জনকে সাথে নিয়ে অহিংস আইন অমান্যের পথে বের হন। সঙ্গীদের প্রত্যেকের হাতে ছিল একটি করে লাঠি আর কাঁধে ছিল একটি করে ঝোলা। গান্ধীজি ও তার সঙ্গীরা 24 দিন ধরে পায়ে হেঁটে এগোতে শুরু করেন। প্রতিটি দিনের মিছিলে গান্ধীজি ও তার সঙ্গীদের দলটি একটি আলাদা আলাদা গ্রামে থামত, যাতে সেই সব গ্রামগুলির দরিদ্র জনতাকে ব্রিটিশের এই কর ব্যবস্থা কতটা অন্যায় তা জানানো যায়। পৃষ্ঠা 142। রাস্তার দুধারে কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে এই অভিযানের প্রতি তাদের স্বতঃস্ফূর্ত সমর্থন জানায়। উৎসাহ উদ্দীপনা দেশপ্রেমের বন্যায় উত্তরে হিমালয় থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত ভারতবাসীর মধ্যে তুমুল আলোড়ন সৃষ্টি হয়। জানার আকাশ। লবণের উৎপাদন ও বন্টন ব্যবস্থায় বহুদিন ধরেই ব্রিটিশদের একচেটিয়া আধিপত্য ছিল। অত্যন্ত লাভজনক হওয়ায় লবণ ব্যবসায় নিজেদের একাধিপত্য বজায় রাখার জন্য ভারতীয়দের স্বাধীনভাবে লবণ তৈরি বা বিক্রি করার ওপর নিষেধাজ্ঞা ছিল। তার উপর লবণ কর নেওয়া শুরু হলে গান্ধীজি লবণ আইন ভঙ্গের সিদ্ধান্ত নেন। লবণকে আন্দোলন শুরুর বিষয় হিসেবে বেছে নেওয়ার ক্ষেত্রে গান্ধীজির যুক্তি ছিল, জল ছাড়া লবণই হলো এমন এক বস্তু যা লাখ লাখ ক্ষুধার্ত, অসুস্থ ও অসহায়ের কাছে সহজেই গ্রহণযোগ্য হতে পারে। চার. লবণ আইন ভঙ্গ। 6 এপ্রিল 1930 খ্রিস্টাব্দে ভোরে আরব সাগরের জলে স্নান করে গান্ধীজি নিজের হাতে আরব সাগরের জল থেকে লবণ তৈরি করে লবণ আইন ভঙ্গ করেন। এরপর গান্ধীজির অনুগামীরা একে একে লবণ তৈরির কাজে অংশগ্রহণ করেন। দেশ জুড়ে শুরু হয় আইন অমান্য আন্দোলন। 5. লবণ সত্যাগ্রহ। গান্ধীজির নেতৃত্বে লবণ সত্যাগ্রহের কাহিনী শুধু দেশে নয় বিদেশেও আলোড়ন ফেলে। গান্ধীজি নিজের হাতে লবণ তৈরি করে লবণ আইন ভাঙার পর ভারতের বিভিন্ন জায়গায় লবণ আইন ভাঙা শুরু হয়। তামিলনাড়ুতে চক্রবর্তী রাজা গোপালাচারী, মালাবারে কেলাপ্পান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে আব্দুল গফ্ফার খান প্রমুখ লবণ সত্যাগ্রহের নেতৃত্ব দেন। পরে গান্ধীজি গুজরাটের সুরাট জেলায় ধরসানার লবণ গোলা অধিকারের পরিকল্পনা নিলে তাকে গ্রেফতার করা হয়। গান্ধীজি গ্রেফতারের পর আব্বাস তৈয়াবজি নেতৃত্ব দিতে এলে তাকেও পুলিশ গ্রেফতার করে। শেষে সরোজিনী নাইডু ধরসানা লবণ সত্যাগ্রহে নেতৃত্ব দেন। বাংলার 24 পরগনা ও মেদিনীপুর জেলার কাঁথি মহকুমাতে প্রায় 40টি গ্রাম জুড়ে লবণ সত্যাগ্রহ শুরু হয়। প্রশ্ন 11. বাংলার বাইরে বিভিন্ন রাজ্যের মানুষ আইন অমান্য আন্দোলনে কিরূপ ভূমিকা পালন করেছিল সংক্ষেপে লেখো। উত্তর. সূচনা. আইন অমান্য আন্দোলন কম বেশি ভারতের বিভিন্ন রাজ্যেই ছড়িয়ে পড়েছিল। এইসব রাজ্যের সত্যাগ্রহীরা গান্ধীজির অহিংস পদ্ধতি মেনে আন্দোলনে সামিল হয়েছিলেন, যদিও বিক্ষিপ্তভাবে বেশ কিছু জায়গায় আন্দোলন হিংসাত্মক চেহারা নিয়েছিল। অন্যান্য অঞ্চলের জনগণের ভূমিকা। 1. মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ বন্ধনী শুরু, যুক্তপ্রদেশ বন্ধনী শেষ। মধ্যপ্রদেশে বন সংরক্ষণ আইন লঙ্ঘন করে দলে দলে সত্যাগ্রহীরা সরকারি বনাঞ্চল থেকে ঘাস ও শুকনো কাঠ কেটে আইন অমান্য করেন। মধ্যপ্রদেশে গোন্ড আদিবাসী রমণীরা ঘাস, পাম ও খেজুর গাছের কাঠ কেটে
অরণ্য আইন অমান্য করেছিল। মধ্যপ্রদেশে অরণ্য সত্যাগ্রহের পাশাপাশি মাদকদ্রব্য বর্জনও শুরু হয়। জব্বলপুরে একদল স্বেচ্ছাসেবক মদের দোকানের সামনে প্রতিবাদ জানান। মধ্যপ্রদেশ জুড়ে স্কুল কলেজ বয়কট শুরু হয়। সমস্ত সরকারি মহাবিদ্যালয়ের পাশাপাশি 4টি অ্যাংলো ভার্নাকুলার মহাবিদ্যালয় প্রায় 3 মাস বন্ধ থাকে। উত্তরপ্রদেশের বারবাঙ্কি, সীতাপুর, প্রতাপগড়, আগ্রা, এলাহাবাদ ও রায়বেরেলি জেলায় খাজনা বন্ধের আন্দোলন শুরু হয়। আন্দোলনের নেতৃবর্গের তরফ থেকে কৃষকদের বলা হয় তারা যেন জমিদারকে কোনো কর না দেন, আবার জমিদারদের উদ্দেশ্যে বলা হয় তারা যেন সরকারকে কোনো রাজস্ব না দেন। 2. বিহারের চম্পারণ, সারন, মুঙ্গের, পাটনা, শাহাবাদ প্রভৃতি স্থানে বিদেশি বস্ত্র ও মাদকদ্রব্য বিক্রির বিরুদ্ধে পিকেটিং চলে। বিহারের গ্রামাঞ্চলগুলিতে ছোট ছোট ভূস্বামী ও চাষিরা নিজেদের উদ্যোগে ডাক ব্যবস্থা গড়ে তোলে। গ্রামের পর গ্রাম জুড়ে চৌকিদার কর বন্ধ করে দেওয়া হয়। মুঙ্গের ও মুজাফফরপুরে সত্যাগ্রহীদের একাংশ থানা আক্রমণ করে বসে। বিহার জুড়ে চৌকিদারি কর বয়কটের পাশাপাশি বিদেশি কাপড় এবং মাদকদ্রব্য বয়কট করা শুরু হয়। হাজারিবাগ জেলায় বঙ্গা মাঝি ও সোমরা মাঝির নেতৃত্বে এক সামাজিক ও ধর্মীয় আন্দোলন শুরু হয়। আবগারি শুল্কের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ছোটনাগপুর উপজাতি অধ্যুষিত এলাকায় সাঁওতালরা বেআইনিভাবে মহুয়া ও তাল থেকে মাদক রস তৈরি করে। উড়িষ্যার উপকূল এলাকা জুড়ে বিশেষত বালাসোর, পুরী ও কটক জেলায় লবণ সত্যাগ্রহ সফল হয়। 3. গুজরাট, আসাম ও পাঞ্জাব। গুজরাটে বোরসাদ তালুক ও রস গ্রামে জনাবৃষ্টি ও আর্থিক মন্দার প্রতিক্রিয়া হিসেবে স্বতঃস্ফূর্তভাবে রাজস্ব বন্ধের আন্দোলন শুরু হয়। আমেদাবাদ, ব্রোচ, খেদা এবং সুরাট এইসব এলাকার অনেকেই সরকারি চাকরি ছেড়ে দেন। ছোট ছোট ব্যবসায়ীরা, বিশেষত মুলজি, জাঠার, তুলা ব্যবসায়ীরা অনেকেই দলে দলে বয়কটে যোগ দেয়। পতিদার সম্প্রদায় খাজনা বন্ধ আন্দোলনে সামিল হয়। আসামে অহমিয়া বাঙালি ভেদাভেদ এবং হিন্দু মুসলমানদের সংঘর্ষের দরুন আন্দোলন তেমনভাবে দানা বাঁধেনি। কংগ্রেস নেতা তরুণ রাম ফুকন এবং এনসি বরদলুই আন্দোলনে উৎসাহ না দেখালেও সাধারণ মানুষ বিদেশি বস্ত্র ও মাদকদ্রব্য বর্জনে সামিল হয়। উত্তর কামরূপের কাছারি গ্রামে চন্দ্রপ্রভা শইকিয়ানির নেতৃত্বে উপজাতি প্রজারা অরণ্য আইন ভাঙেন। সরকার স্কুল ছাত্রদের রাজনৈতিক কাজের উপর নিষেধাজ্ঞা জারি করলে ছাত্র ধর্মঘট পালিত হয়। পাঞ্জাবের অমৃতসরে বস্ত্র ব্যবসায়ীরা বিদেশি বস্ত্র বয়কটে অংশ নেয়। কৃষকেরা কর বয়কট করে এবং কাংড়ায় অরণ্য সত্যাগ্রহ পালিত হয়। 4. অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু। অন্ধ্রপ্রদেশের বেজওয়াড়ায় আয়োজিত রায়ত সমিতির 2য় সম্মেলন রায়ত রাজ প্রতিষ্ঠার প্রস্তাব গ্রহণ করা হয়। কৃষক নেতা ভেঙ্কটরাম নাইডুর নেতৃত্বে জমিদার বিরোধী আন্দোলন শুরু হয়। কর বন্ধ, স্বেচ্ছাসেবক সংগ্রহ, সভা সমাবেশের আয়োজন, মাদকদ্রব্য বর্জন। পৃষ্ঠা 143। সরকারি পুলিশের প্রতি সামাজিক বয়কট শুরু হয়। তামিলনাড়ুতে মূলত ধনী কৃষক সম্প্রদায়ের নেতৃত্বে কৃষ্ণা ও গোদাবরী বদ্বীপ অঞ্চল থেকে তাঞ্জোর, চিঙ্গলপুর, বিশাখাপত্তনম, সালেম ও মাদুরা সহ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভূমি রাজস্ব কমানোর দাবি ওঠে। কৃষ্ণা ও গুন্টুর জেলায় বিদ্রোহী কৃষকেরা মহাজনদের বিরুদ্ধে একজোট হয়ে আক্রমণ চালায়। মাদ্রাজের গান্ধীবাদী নেতা চক্রবর্তী রাজা গোপালাচারীর নির্দেশ অমান্য করে আন্দোলনকারীরা হিংসার আশ্রয় নেয়। মাদ্রাজের সমুদ্র তীরে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে এবং উত্তর আরকটের একটি অঞ্চলে বেকার তাঁতিরা পুলিশ চৌকির ওপর আক্রমণ চালায়। 5. উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ। আব্দুল গাফফার খানের নেতৃত্বে উত্তর পশ্চিম পেশোয়ারে
সীমান্ত প্রদেশ অঞ্চল জুড়ে অহিংস পদ্ধতিতে আইন অমান্য আন্দোলন পরিচালিত হয়। সীমান্ত গান্ধী আব্দুল গফ্ফার খানের নেতৃত্বে খোদা-ই খিদমতগারের স্বেচ্ছাসেবীরা খাজনা দেওয়া বন্ধ করেন, সংরক্ষিত এলাকা থেকে গাছ কাটেন এবং শান্তিপূর্ণ শোভাযাত্রা ও বয়কটে সামিল হন। আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠলে পুলিশ ভয় পেয়ে আব্দুল গফ্ফার খান ও বেশ কিছু অনুগামীকে গ্রেফতার করে। এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া হিসেবে উত্তর পশ্চিম পেশোয়ারে এক গণ অভ্যুত্থান ঘটে। সরকারি প্রশাসনিক ব্যবস্থা স্তব্ধ হয়ে যায়। সরকারি পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে প্রচুর মুসলমান আইন অমান্যকারী ও সত্যাগ্রহীদের হত্যা করে। জাতীয় কংগ্রেস, নওজওয়ান ভারত সভা ও কমিউনিস্ট কর্মীরা ঐক্যবদ্ধভাবে জাতীয় কংগ্রেস, নওজওয়ান ভারত সভা ও কমিউনিস্ট কর্মীরা ঐক্যবদ্ধভাবে পুলিশি সন্ত্রাসের প্রতিরোধ গড়ে তোলে। ব্রিটিশ বাহিনীর 18 নম্বর রয়্যাল গারোওয়ালি রাইফেলের হিন্দু রেজিমেন্টের 2টি বাহিনী পরে প্রতিবাদীদের ওপর গুলি চালাতে অস্বীকার করে। সরকারি নির্দেশ অমান্যের অপরাধে ঠাকুর চন্দ্র সিং সহ 67 জন গারোয়ালি সেনাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। প্রশ্ন 12, টিকা লেখো। প্রথম গোলটেবিল বৈঠক 1930 খ্রিস্টাব্দ। উত্তর: প্রথম গোলটেবিল বৈঠক। 1. পটভূমি। সাইমন কমিশনের রিপোর্টের সুপারিশগুলি ভারতের কোনো রাজনৈতিক দল মেনে নেয়নি। কমিশনের এই সুপারিশগুলি দেশবাসীর ক্ষোভ বিক্ষোভকে আরও বাড়িয়ে তোলে। এই অবস্থায় ভারতবাসীকে ও জাতীয় শীর্ষ নেতাদেরকে সন্তুষ্ট করার উদ্যোগ নেন বড়লাট আরউইন। কংগ্রেস পরিচালিত জাতীয় আন্দোলনকে বিচ্ছিন্ন ও দুর্বল করার লক্ষ্যে আরউইন উদ্যোগী হন। তিনি একই সঙ্গে কংগ্রেসের পাশাপাশি কংগ্রেস বিরোধী দলগুলিকে একই টেবিলে বসিয়ে আপোষ মীমাংসার চেষ্টা করেন। এরই ফলশ্রুতি হল সর্বদলীয় প্রথম গোলটেবিল বৈঠক। 2. বৈঠকে যোগদানকারীগণ। বড়লাট আরউইনের সুপারিশ অনুযায়ী ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ প্রথম গোলটেবিল বৈঠকের উদ্বোধন করেন। বৈঠকে সভাপতিত্ব করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামজে ম্যাকডোনাল্ড। স্বায়ত্ত শাসনের দাবিতে অনড় থাকা জাতীয় কংগ্রেস এই সম্মেলনে যোগ দেয়নি। হোমি মোদি ছাড়া ভারতের বেশিরভাগ ব্যবসায়ীও এই বৈঠক বয়কট করেন। তবে মুসলিম নেতা মোহাম্মদ আলী, মোহাম্মদ শফি, আগা খাঁ, মোহাম্মদ আলী জিন্নাহ, ফজলুল হক, হিন্দু মহাসভার নেতা BS মুঞ্জে ও MR জয়াকার, উদারপন্থী নেতা তেজ বাহাদুর সপ্রু, চিন্তামণি শ্রীনিবাস শাস্ত্রী, তফসিলি নেতা ডক্টর BR আম্বেদকর ও বেশ কয়েকজন দেশীয় রাজা এই অধিবেশনে যোগ দেন। জানার আকাশ। প্রথম গোলটেবিল বৈঠকে দেশীয় রাজ্যগুলি থেকে বন্ধনী শুরু, রাজা নবাবদের বাদ দিয়ে বন্ধনী শেষ। 16 জনকে আমন্ত্রণ জানানো হয়। ব্রিটিশ ভারতের 57 জনের মধ্যে 20 জন উদারপন্থী, 16 জন মুসলমান, 3 জন হিন্দু, 2 জন শিখ, 1 জন খ্রিস্টান, 4 জন অব্রাহ্মণ, 2 জন অনুন্নত সম্প্রদায়ের, 4 জন ভূস্বামী, 4 জন ইউরোপীয়, 1 জন অ্যাংলো ইন্ডিয়ান, 1 জন ভারতীয় শিল্পপতি এবং 3 জন ব্রহ্মদেশের প্রতিনিধিকে বৈঠকে আমন্ত্রণ করা হয়। 3. প্রস্তাবসমূহ। প্রথম গোলটেবিল বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কয়েকটি সাংবিধানিক প্রস্তাব রাখেন, যথা: 1. সরকারি। ভারতে যুক্তরাষ্ট্রীয় সরকার গঠন। প্রতিটি প্রদেশে দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা। প্রতিরক্ষা, পররাষ্ট্র প্রভৃতি বিষয়গুলি বড়লাটের হাতে রেখে কেন্দ্রে আংশিক দায়িত্ব পালনকারী সরকার প্রতিষ্ঠা। 2. অন্যান্যদের। বৈঠকে মুসলিম প্রতিনিধিগণ আলাদা নির্বাচনের দাবি জানান এবং মোহাম্মদ আলী জিন্নাহ তাঁর বিখ্যাত 14 দফা দাবি নিয়ে সরব হন। তফসিলি সম্প্রদায়ের নেতা ডক্টর BR আম্বেদকর আলাদা নির্বাচনের কথা বলেন। শিখ সম্প্রদায়ের প্রতিনিধি পাঞ্জাবে 30% আসন দাবি করেন। হিন্দু প্রতিনিধিরা যৌথ নির্বাচনের দাবি জানান। 4. ফলাফল। প্রথমত, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রথম গোলটেবিল বৈঠকে যোগ না দেওয়ায় এই বৈঠক অর্থহীন হয়ে পড়ে।
কেননা সেই সময় জাতীয় কংগ্রেস ছিল ভারতের বৃহত্তম রাজনৈতিক দল। দ্বিতীয়ত, বৈঠকের শুরু থেকে আমন্ত্রিত প্রতিনিধিদের আলাদা আলাদা দাবি উত্থাপনের মধ্যে দিয়ে ভারতবাসীর মধ্যেকার বিরোধের ছবি স্পষ্ট রূপে ধরা পড়ে। তৃতীয়ত, এই বৈঠকের পর ভারতে আইন অমান্য আন্দোলনের তীব্রতা ও সশস্ত্র বৈপ্লবিক কার্যকলাপ বাড়তে শুরু করে। রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে দেখে ব্রিটিশ সরকার বিনা শর্তে কংগ্রেস নেতাদের মুক্তি দিতে বাধ্য হয়। প্রশ্ন 13, টিকা লেখো। দ্বিতীয় গোলটেবিল বৈঠক 1931 খ্রিস্টাব্দ। উত্তর, সূচনা। দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ভারতীয় নারীদের প্রতিনিধিত্ব করেন সরোজিনী নাইডু। দ্বিতীয় গোলটেবিল বৈঠক। এক, প্রেক্ষাপট। একদিকে গান্ধী আরউইন চুক্তি ও গোলটেবিল বৈঠক নিয়ে কংগ্রেসের ভেতর অন্তর্দ্বন্দ্ব শুরু হয়। অপরদিকে শ্রমিক আন্দোলনের পাশাপাশি বিপ্লবীদের সশস্ত্র কার্যকলাপ বাড়তে থাকে। ভারতে যখন এই ধরনের রাজনৈতিক পরিস্থিতি চলছে, ব্রিটেনে তখন শ্রমিক দলের বদলে রক্ষণশীল দল ক্ষমতায় এসেছে। ভারত সচিব হয়েছেন পৃষ্ঠা 144। এই দলের স্যামুয়েল হোর আর আরউইনের বদলে উইলিংডন ভাইসরয় হয়ে ভারতে এসেছেন। 2, বৈঠকের আয়োজন ও অংশগ্রহণকারীরা। লন্ডনের 7 সেপ্টেম্বর 1931 থেকে 1 ডিসেম্বর 1931 পর্যন্ত দ্বিতীয় গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র প্রতিনিধি হিসেবে মহাত্মা গান্ধী যোগ দেন। মহিলা প্রতিনিধি হিসেবে সরোজিনী নাইডু, মুসলমানদের প্রতিনিধি হিসেবে মৌলানা শওকত আলী, মোহাম্মদ আলী জিন্নাহ, A.K. ফজলুল হক, মোহাম্মদ ইকবাল, হিন্দুদের প্রতিনিধি হিসেবে M.R. জয়কার, B.S. মুঞ্জে, জাস্টিস পার্টি থেকে কয়েকজন শিখ, পার্সি, ভারতীয় খ্রিস্টান, দেশীয় রাজ্যের প্রতিনিধি, ব্রিটিশ প্রতিনিধি সহ বেশ কিছু প্রতিনিধি দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অংশ নেন। 3, গান্ধীজির দাবি। দ্বিতীয় গোলটেবিল বৈঠকে গান্ধীজি দাবি জানান। 1, স্বায়ত্তশাসনের। অতি অবিলম্বে ভারতের কেন্দ্র ও প্রদেশগুলিতে পূর্ণ স্বায়ত্তশাসন চালু করতে হবে। 2, কংগ্রেসকে জাতীয় স্বীকৃতি। কংগ্রেস কোনো সাম্প্রদায়িক প্রতিষ্ঠান নয়, কংগ্রেস ভারতবর্ষের জাতীয় প্রতিষ্ঠান। 3, সমমর্যাদার দাবি। ভারতীয় ও ব্রিটিশ নাগরিক সমমর্যাদার অধিকারী, তাই ভারতীয়দের হাতে শাসন বিষয়ক দায়িত্ব তুলে দেওয়ার ক্ষেত্রে সরকারের দ্বিমত থাকার কোনো যুক্তি নেই। এখানে একটি ছবি রয়েছে, নিচে লেখা আছে দ্বিতীয় গোলটেবিল বৈঠক। 4, বৈঠকের ব্যর্থতা। বৈঠকে মুসলিম লীগ, অনুন্নত শ্রেণী, অ্যাংলো ইন্ডিয়ান, ভারতীয় খ্রিস্টান, ইউরোপীয় বণিক সম্প্রদায় সহ উপস্থিত অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা সংখ্যালঘু সমস্যা সমাধানের দাবিতে অচল অবস্থা তৈরি করেন। সাম্প্রদায়িক সংকীর্ণতাও তাঁদের চিন্তাভাবনাকে গ্রাস করে। ভারতীয় নেতৃবৃন্দের এই মতভেদের সুযোগ নেয় ব্রিটিশ সরকার। সাম্প্রদায়িক সমস্যা সমাধানের দায়িত্ব বৈঠকের সভাপতি তথা ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামজে ম্যাকডোনাল্ডের ওপর অর্পণ করে অধিবেশন স্থগিত রাখা হয়। ম্যাকডোনাল্ড ঘোষণা করেন, যেহেতু সংখ্যালঘু সমস্যার সমাধান করতে জাতীয় নেতারা ব্যর্থ হয়েছেন, তাই ব্রিটিশ সরকার এ ব্যাপারে নিজস্ব পদ্ধতিতে এই সমস্যার সমাধান করবে। অতঃপর গান্ধীজি শূন্য হাতে দেশে ফিরে আসেন। মূল্যায়ন। দ্বিতীয় গোলটেবিল বৈঠকের ব্যর্থতা সম্পর্কে সুভাষচন্দ্র বলেন যে 107 জন প্রতিক্রিয়াশীল সদস্য বিশিষ্ট সম্মেলনে জাতীয়তাবাদী গান্ধীজি ছিলেন সম্পূর্ণ নিঃসঙ্গ।
তাঁর একার পক্ষে বৈঠকের সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না।